মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আজকে আমি আরও একটি ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা ট্রান্সলেট করব সুকুমার রায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প উকিলের বুদ্ধি। তোমরা নিশ্চয়ই জানো, সঠিক পদ্ধতিতে সহজ উপায়ে বাংলাকে ইংরাজিতে ট্রান্সলেট করতে পারলে ইংরাজি শেখা, ইংরাজি বলা অনেক সহজ হয়ে যায়। তাহলে এসো শুরু করি। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস জাম্প ইনটু ইট। আমি বাংলাটা খানিকটা লিখে নিয়েছি, এটা শেষ হলে আবার পরের অংশটা লিখে নেব। প্রথম সেন্টেন্স, গরিব চাষা। ঠিক গল্পটা সুকুমার রায় যেমন লিখেছিলেন, আমি কোনো রকম টুইক করিনি, ঠিক সেই রকমই আমি লিখেছি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। তাহলে দেখো, গরিব চাষা বলে কমা দেওয়া আছে, তার মানেই হলো তুমি বলতেই পারো গরিব চাষার নামে মহাজন নালিশ করেছে, অথবা একজন গরিব চাষা ছিল, এভাবেই বলি। তাহলে এই অংশটাকে বলবো দেয়ার ওয়াজ আ পুয়ার ফার্মার, তার নামে মহাজন নালিশ করেছে। যদিও এটা একটা সেন্টেন্সেই দেওয়া আছে, কিন্তু আমাকে বলার সময় বা ট্রান্সলেট করার সময় যে একটা সেন্টেন্সেই রাখতে হবে এমন নয়। কথাটাকে ইংরাজিতে ট্রান্সলেট করতে পারলেই হলো, যেটা আমি আগের ট্রান্সলেশনের ক্লাসগুলোতে আমি তোমাদের শিখিয়েছি। নিশ্চয়ই তোমরা দেখেছো, না দেখে থাকলে সেটা অবশ্যই দেখে নেবে। তার নামে মহাজন নালিশ করেছে। মহাজন এর ইংরাজি কি? এর ইংরাজি হলো মানি লেন্ডার। তাহলে ইংরাজিতে কি বলবো? সেন্টেন্সটা শুরু করব কিভাবে? না, ভার্ব বলেইছি আমি আগে অনেকবার। বাংলা বাক্যে ক্রিয়াপদকে পাবে সবার শেষে, নালিশ করেছে। তাহলে ইংরাজি লেখার সময় আমাদের লিখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট ইত্যাদি। তাহলে আমাকে তো সাবজেক্ট ভার্বটা খুঁজে নিতে হবে। তাহলে ভার্ব পাবো সবার শেষে, এই হলো ভার্ব। সাবজেক্ট, কে নালিশ করেছে। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কে নালিশ করেছে? না, মহাজন, এই হলো সাবজেক্ট। এইবার বাকি অংশটা কিভাবে বলবো? না, সাবজেক্ট ভার্ব বলার পরে যদি কোনো এক্সেস অংশ পড়ে থাকে, সেটা পিছন দিকে বলে বলে আসতে হবে। এখানে যেমন ছিল, শুধু তার নামে একটাই কথা পড়েছিল, তাহলে এইভাবে সাজাবো। তাহলে ফাইনালি সেন্টেন্সটা হবে, দ্য মানি লেন্ডার হ্যাজ কমপ্লেন্ড। কিন্তু গল্প যেহেতু পাস্ট টেন্সে বলবো, দ্য মানি লেন্ডার কমপ্লেন্ড, তার নামে, ইন হিজ নেম। পরের সেন্টেন্স, বেচারা কবে তার কাছ থেকে 2500 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। দেখেই বুঝতে পারছো এই সেন্টেন্সটার মধ্যে দুটো ক্লজ আছে, মানে দুটো অংশ আছে। দুটোকে আমরা একটা সেন্টেন্সে রাখতেও পারি, আবার দুটো আলাদা সেন্টেন্সও করে দিতে পারি। সহজ হবে এই পার্ট পার্ট সেন্টেন্সগুলো যদি তুমি সেপারেট করে দাও, না করলেও হবে। দেখো, তাহলে বেচারা কবে তার কাছ থেকে 500 টাকা নিয়েছিল, আমি এই অংশটা ট্রান্সলেট করছি। দেখো, তাহলে প্রথমে আবার ওই সাবজেক্ট ভার্ব খুঁজে বের করব। নিয়েছিল, এই হলো ক্রিয়াপদ, তাকে বের করা সহজ, কারণ বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়াপদ। কে নিয়েছিল? না, বেচারা, মানে ওই বেচারা, ওই গরিব লোকটার কথা, চাষাটার কথা বলা হচ্ছে। তাহলে এই হলো ভার্ব, এই হলো সাবজেক্ট। এবারে অবজেক্ট কিভাবে পাওয়া যায়? মানে কে নিয়েছিল? না, 500 টাকা। সব সময় আমি বলেছি ভার্বটা বলার পরে উল্টো দিক দিয়ে যেতে, ভার্বের পর থেকে পিছন দিকে যেতে, তাহলে অটোমেটিক অবজেক্ট কিন্তু তার জায়গা মতো বসে যাবে, বাকি পুরোটাই বসে যাবে। তাহলে প্রথমে বলবো বেচারা নিয়েছিল, এবার পিছন দিকে যাচ্ছি, 500 টাকা তার কাছ থেকে কবে। এই যে টাইম থাকলে যে কথাগুলো দিয়ে সময় বোঝায়, ওটা আমরা সাধারণত প্রথমেই বসিয়ে দিই। তাহলে কবে মানে কোনো একদিন, কোনো এক সময় বা কিছুদিন আগে, এই কথাটাকে যেটা বোঝাচ্ছে সেই মতো আন্দাজ করে বললেই হবে। তাহলে কিছুদিন আগে, সাম টাইম এগো, সাম ইয়ার্স এগো, এইরকম ভাবে বলতে পারি। আবার কবে কথাটার ইংরাজি বলতে পারি ওয়ান্স, এক সময়। তাহলে বলি ওয়ান্স
দ্য পুয়ার ম্যান নিয়েছিল মানে ধার নিয়েছিল, তুমি টুক বলতে পারো। ধার নেওয়ার ইংরাজি হলো বড়, বিও ডবল আর ও ডাব্লিউ। তাহলে দ্য ওয়ান্স দ্য পুয়ার ম্যান বরোড রুপিজ ফ্রম হিম, তার কাছ থেকে। দেখো কত সহজে ট্রান্সলেট করা গেল। এর বাকি অংশটা পড়ে রইল। আমি এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারি অথবা কমা দিয়েও বলতে পারি। ফুল স্টপ দিয়ে দেওয়াটা আমি বেশি ভালো বলে মনে করি, সহজ হয়। সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। তাহলে ক্রিয়াপদ আছে শেষে, দাঁড়িয়েছে, এই হলো ভার্ব। কে দাঁড়িয়েছে না বলছে, দেখো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, তাই মানে সেটা, মানে সেই টাকাটা। তাহলে এই হলো সাবজেক্ট। এবার এই দুটো বলার পরে পিছন দিকে বলে বলে আসবো। দ্য গ্রস মানি, গ্রস মানে ওই মোটমাট টাকাটার কথা তো বলা হচ্ছে। দ্য গ্রস অ্যামাউন্ট স্ট্যান্ডস, দাঁড়িয়েছে প্রেজেন্ট টেন্সে বললে, অথবা বিকেম, হ্যাজ বিকাম, প্রেজেন্ট টেন্সে বললে হ্যাজ বিকাম বলবো বা স্ট্যান্ডস বলবো। আর পাস্ট টেন্সে যেহেতু গল্প বলি সাধারণত আমরা, তাহলে বলবো বিকেম। দ্য গ্রস অ্যামাউন্ট বিকেম 500 রুপিজ। তাহলে 500 টাকা 500 রুপিজ সুদে আসলে উইথ ইন্টারেস্ট। তাহলে এখন নাও বলবে, তাহলেই তো হলো। তাহলে এইভাবে এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে নিলাম। পরেরটা দেখো, চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে। আবার দেখো সাবজেক্ট ভার্ব খুঁজে বের করব। জোগাড় করেছে, এটি হলো ভার্ব। কে জোগাড় করেছে? চাষা, এটি হলো সাবজেক্ট। এইবার উল্টো দিকে বলে আসবো অবজেক্ট। ওই যে কি জোগাড় করেছে মানে অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করতে হয়, কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, ওটা পিছন দিকে এলে অটোমেটিক জায়গা মতো বসে যাবে, তোমাকে ভাবতে হবে না। খুব রেয়ার এমন হয় যে সমস্যা হয়, সাধারণত হয় না, অত জটিলতা মাথায় নিতে হবে না। দেখো তাহলে দ্য পুয়ার ফার্মার, এখানে দরিদ্র চাষার কথা আর বলা হয়নি, বা দ্য ফার্মার বলবো শুধুমাত্র, তাহলেই হবে। দ্য ফার্মার জোগাড় করেছে, কালেক্টেড, যেহেতু গল্প পাস্ট টেন্সে বলছি, কালেক্টেড 100 রুপিজ অনেক কষ্টে, উইথ গ্রেট ডিফিকাল্টি, উইথ গ্রেট হার্ডশিপ। দেখো কত সহজে এইরকম কঠিন কঠিন বাংলা সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করে ফেলছি। তোমরা গল্পটা শুনতে শুনতে ট্রান্সলেশনটা দেখতে থাকো, তোমরাও পারবে নিজেরা এরকম যে কোনো গল্পকে ট্রান্সলেট করতে। যত তাড়াতাড়ি ট্রান্সলেট করতে পারবে তত তাড়াতাড়ি ইংরাজি বলতে পারবে, এক্সামে লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট, কিন্তু মহাজন বলছে, একটা কোটেশন দেওয়া আছে তার আগের অংশটা। যতই দেখতে প্রেজেন্ট টেন্স লাগুক, আমরা তো পাস্ট টেন্সে বলছি। বাট দ্য মানি লেন্ডার সেড, এখানটা সহজ। এবারে কোটেশনের মধ্যে বলছি, দেখো 500 টাকার 1 পয়সাও কম নয়, এই পর্যন্ত আগে ট্রান্সলেট করব। দিতে না পারো তো জেলে যাও, এটা পরে করব। তাহলে 500 টাকার 1 পয়সাও কম নয়, আমি এইমাত্র বললাম। তুমি বলবে স্যার ভার্ব কই? আপনি যে বললেন শেষে আছে। হ্যাঁ শেষে আছে, কিন্তু লুকিয়ে আছে। দেখো তুমি নিজেই পড়লেই বুঝতে পারছো। মানে 500 টাকার 1 পয়সাও কম নয় মানে কি? কম নেব না, কম নেব না। এই তো ভার্ব পেয়ে গেলে, কম নেব না, নেব না। তাহলে এটি হলো ভার্ব। কে নেবে না বলা নেই, মানে আমি নেব না। কোটেশনের মধ্যে আছে মানে ওটা মহাজন নিজেই বলছে, তাহলে আই। তাহলে আই ওন্ট টেক, আমি নেব না। আই ওন্ট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আই ওন্ট টেক, কি নেব না? 500 টাকার 1 পয়সাও কম নেব না। আই ওন্ট টেক আ পেনি অর এ পয়সা লেস দেন 500 রুপিজ। 500 টাকার 1 পয়সাও কম নেব না। দেখো 1 পয়সাও, আ পেনি লেস, 1 পয়সাও কম, কমের ইংরাজি লেস, বা আ পয়সা লেস দেন 500 রুপিজ। পরেরটা দেখো,
দিতে না পারো তো জেলে যাও, তাহলে যাও, কে যাবে? তুমি যাও, মানে মহাজন চাষাকে বলেছে তুমি যাও, তাহলে ইউ গো, এবার পিছন দিকে এসো, ইউ গো টু জেল। এই যে তুমি যাও, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, তো আমরা ইউটা সাধারণত বলি না, ওই জন্য গো টু জেল। গো টু জেল, দিতে না পারো তো, ইফ ইউ ক্যান নট পে, PAY, পে মানে শোধ দিয়ে দেওয়া, পারো তো, এই যে পারার ইংরাজিটা আগে বলতে হবে, ইফ ইউ ক্যান নট পে দ্য মানি, এমন বলতে পারো। নেক্সট, সুতরাং চাষার আর রক্ষা নাই, এই সেন্টেন্সটা, এটি আলংকারিক সেন্টেন্স। চাষার আর রক্ষে নাই, তার মানে চাষা নিরুপায়, দ্য ফার্মার বিকেম হেল্পলেস, অথবা চাষা খুব বিপদে পড়ল, দ্য ফার্মার ফেল ইন আটার ডেঞ্জার, ফেল ইন আটার ডেঞ্জার, সে খুব বিপদে পড়ল। নেক্সট, পরের অংশটা দেখো, এমন সময়, অ্যাট দ্যাট টাইম, তাহলে সময়টাকে বলেছি প্রথমে বলে নেব, অ্যাট দ্যাট টাইম, সামলা মাথায় মানে হচ্ছে তার মাথার চুলটা আর কালো নেই, একটু গ্রে কালার হয়ে গেছে, এটা বলতে চাইছে। সামলা মাথায়, চশমা চোখে, তুখোড় বুদ্ধি উকিল এসে বলল, তাহলে আবার সাবজেক্ট ভার্ব খুঁজবো, কে বলল? বলল ভার্ব, কে বলল? উকিল। এখানে দেখো দুটো ক্রিয়াপদ আছে, আমি তোমাদের আগে একাধিকবার শিখিয়েছি, এমন যদি এই একার যুক্ত ক্রিয়াপদ থাকে, তোমরা বলো তো কিভাবে করতে হয়? যদি কেউ দেখে থাকো আগের ক্লাসগুলো, তোমরা এখানে ভিডিওটা পজ করে কমেন্ট করে আমাকে জানাও। এবার আমি বলে দিচ্ছি, দেখো, মনে করো বাড়ি ফিরে আমি খেলবো, দেখো এই যে একার যুক্ত ক্রিয়াপদ থাকলে এই জায়গাটা আলাদা করে বলতে হয়, আই উইল রিটার্ন হোম অ্যান্ড আই উইল প্লে, বা আই উইল রিটার্ন হোম অ্যান্ড প্লে, এই ক্রিয়াপদটা আলাদা করে দিতে হয়। তাহলে কি করব না, কে তাহলে? উকিল। কেমন উকিল? না শ্যামলা মাথায়, চশমা চোখে, তুখোড় বুদ্ধি উকিল। তাহলে তিনটে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যেটা কাছে আছে সেইটাকে নেব। আ উইটি লয়ার, লয়ার মানে উকিল। কেমন? উইথ গ্রে হেয়ার অ্যান্ড স্পেকটাকলস, চশমা চোখে, মাথায় শ্যামলা রঙের চুল নিয়ে, কেম অ্যান্ড সেড, এই যে দুটো ভার্ব আছে, কেম অ্যান্ড সেড, এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে, তার মানে হলো তুমি যদি ওই 100 টাকা আমাকে দাও, ওই 100 টাকা আমায় দিলে, কথাটার মানেটা বুঝতে হবে। যখনই ইংরাজি করতে অসুবিধে হবে বাংলাটাকে সহজ করে নেব, এটাই আমি বারবার বলেছি তোমাদের। ইফ ইউ, যদি তুমি আমাকে 100 টাকা দাও, ইফ ইউ গিভ মি 100 রুপিজ, ওই 100 টাকা, তা দ্যাট 100 রুপিজ, আমি তোমার বাঁচবার উপায় করতে পারি, মানে আমি তোমাকে বাঁচিয়ে দেব, আই উইল সেভ ইউ। তাহলে কঠিন লাগলে সহজ করে নিয়ে বললেই চলবে। অথবা এই যেমন ছিল যদি আমরা এমন ইংরেজি করতে চাই, তাহলে কি বলতে হবে? আই ক্যান মেক আ ওয়ে ফর ইউ, আমি তোমার জন্য একটা উপায় করতে পারি, এইভাবে বলবো। আর সহজে বললে আই ক্যান সেভ ইউ, আমি তোমাকে বাঁচিয়ে নিতে পারি। নেক্সট, চাষা তার হাতে ধরলো, এই যে ধরা, শক্ত করে খপ করে ধরা, একে বলে গ্র্যাব। দ্য ফার্মার গ্র্যাবড হিজ হ্যান্ডস, পায়ে ধরলো, হিজ লেগস, বলল, অ্যান্ড সেড, আমায় বাঁচিয়ে দিন, প্লিজ সেভ মি। দেখো প্লিজ কথাটা নেই, কিন্তু গল্পের যে কথার ধরনে বুঝতে পারছি এটা রিকোয়েস্ট করছে, তো রিকোয়েস্টেড হিম এখানে সাবজেক্টের ভার্বের জায়গায় বললেও হতো। উকিল বলল, দ্য লয়ার সেড, তবে শোনো, লিসেন টু মি, আমার ফন্দি বলি, আই হ্যাভ আ প্ল্যান,
লেট মি টেল ইউ মাই প্ল্যান। তাহলে দেখো, যেমন আছে সব সময় তেমনই বলতে হবে এমন নয়, আমার যে কথাটা আমি বলতে চাই এটা কনভে করতে পারলেই হবে। তারপরে দেখো, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, মানে তুমি দাঁড়াবে। আবার দেখো, এই হলো ভার্ব। তাহলে এটা কোটেশনের মধ্যে বলছে, যখন টেন্স চেঞ্জ করার দরকার নেই, ওটা বাংলায় যেমন আছে তেমনই বলবো। তাহলে এই হলো ভার্ব। সাবজেক্ট কে না তুমি, যখন তুমি আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, এই হলো সাবজেক্ট। তাহলে কি বলবো ইংরেজিতে? এইখানটা ফিউচার টেন্স হলো। আবার এইখানটা দেখো, তখন বাপু কথা টথা কইও না, মানে তখন কথা টথা বলবে না, এই অংশটাও ফিউচার টেন্স। কিন্তু মনে রাখতে হবে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট, দুটোই যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে যেটা শেষে ঘটে, মানে শেষের অংশটাই মেন ক্লজ বলি আমরা, আমি গ্রামারের টার্ম বলে ফেলছি, শেষ অংশটাই ফিউচার টেন্স করতে হয়, আর প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স করতে হয়। তার মানেই দুটো ফিউচার টেন্স বোঝাই। তাহলে দেখো, হোয়েন ইউ স্ট্যান্ড ইন দ্য কোর্ট, হোয়েন ইউ স্ট্যান্ড ইন দ্য কোর্ট, যখন তুমি কাঠগড়ায় দাঁড়াবে, মানে কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, এই গিয়ে কথাটা বলছি। হোয়েন ইউ স্ট্যান্ড ইন দ্য কোর্ট, তখন বাপু কথা টথা বলো না। ডোন্ট টক দেয়ার, ওখানে কথা বলো না। ডোন্ট টক এনিথিং। দেখো, স্পষ্টভাবেই বোঝানো যাচ্ছে। নেক্সট, যে যা খুশি বলুক, যা খুশি, হোয়াট এভার, হোয়াট এভার এনিবডি সেজ, হোয়াট এভার হি সেজ, আসলে বলবে তো মহাজন, এই জন্য বলছি হি সেজ বা এনিওয়ান সেজ। হোয়াট এভার এনিওয়ান সেজ, গাল দিক আর প্রশ্ন করুক, অ্যাবিউজ ইউ অর আস্ক ইউ কোয়েশ্চেন্স, প্রশ্ন করাকে ইন্টারোগেট বলা যায়, ইত্যাদি অনেক কথা বলা যায়, সহজটাই আমরা নিচ্ছি। অর আস্ক ইউ কোয়েশ্চেন্স, তুমি তার জবাবটি দেবে না, এই অংশটা দেখো, তুমি সাবজেক্ট, দেবে না উল্টো দিকে আসবো, তার জবাবটা। ইউ ডোন্ট রিপ্লাই, ইউ ডোন্ট আনসার। তাহলে বলেছি, ইম্পারেটিভ সেন্টেন্স সামনে থেকে কাউকে বললে, তুমি দিয়ে বললে, তুমিটা আর বলতে হয় না। প্লিজ ডোন্ট আনসার, এমনও বলতে পারি। নেক্সট, খালি পাঁঠার মতো ব্যয় করবে, অনলি মেক আ ব্যয় সাউন্ড লাইক আ গোট, লাইক আ শিপ, শিপ মানে ভেড়া, লাইক আ গোট। তা যদি করতে পারো, ইফ ইউ ক্যান ডু দিস, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। তাহলে দেখো, তাহলে দেন সাবজেক্ট আমি, করিয়ে দেব, এই হলো ভার্ব, উল্টো দিকে বলে আসবো। দেন আই উইল রিলিজ ইউ, আই উইল খালাস করিয়ে দেওয়া, রিলিজ ইউ, আমি এটা খালাস করিয়ে দেওয়া একসঙ্গে লিখলে ভালো হতো, কারণ খালাস করিয়ে দেওয়া রিলিজ ভার্বটা। চাষা বলল, দ্য ফার্মার সেড, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। এখানে দেখো, তাতেই আমি রাজি আছি। আই এগ্রি, এগ্রি বললে উইথ বলতে হয়, আই এগ্রি উইথ হোয়াট ইউ সে। তাহলে কর্তা, এই কথাটা, এটা তো জাস্ট অনুনয় বিনয় করে, বিনয়ের সাথে সম্বোধন করেছে। তাহলে এই কর্তা মানে স্যার বলতে পারো। তাহলে বলবো, আই এগ্রি উইথ হোয়াট ইউ সে স্যার, আমি রাজি আছি আপনি যা বলবেন তাতেই। তাহলে দেখো, এই অংশটা আমরা কত সহজে ট্রান্সলেট করে ফেলেছি। তোমার যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয়, তাহলে পরের অংশটা শুরু করার আগে তুমি কমেন্ট করে জানাও যে স্যার এই সেন্টেন্সটা বুঝতে পারলাম না, আবার বলুন। আমি তোমাকে কমেন্টেই বুঝিয়ে দেব। প্রয়োজন হলে পরে আবার ক্লাস যখন নেব তখন আমি বুঝিয়ে দেব। এসব পরের অংশে চলে যাই। পরের অংশটা আমি আবার লিখে নিয়েছি। এবার দেখো, আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো। তাহলে এটা কমাটা যদি না থাকতো তাও কিন্তু একটা সেন্টেন্সে করা যেত। কমা দেওয়া আছে, আমরা এটাকে একটা আলাদা পার্ট করে দিতে পারি, নাও করতে পারি। যদি একসাথে বলি মস্ত উকিল, একে কি বলবো?
ফেমাস লয়ার, বিগ লয়ার বলা যায় না তা না। ইন দ্য কোর্ট দ্য মানি লেন্ডার্স ফেমাস লয়ার, তাহলে এই অংশটা যদি একবারে বলি কি বলবো আগে একটু দেখে নাও। তাহলে ভার্ব হলো জিজ্ঞাসা করলো, এটি ভার্ব। কে জিজ্ঞাসা করলো? মহাজনের মস্ত উকিল, এই হলো সাবজেক্ট। তাহলে কি বলি এবার? দ্য মানি লেন্ডার্স ফেমাস লয়ার, বিগ লয়ার আস্কড উইথ আ স্কোল্ডিং, ধমক দিয়ে। আবার আমি বলেছিলাম এই একারযুক্ত ক্রিয়াপদগুলোকে সেপারেট করে দেওয়া যায়, তখন কি বলবো? দ্য লয়ার স্কোল্ডেড দ্য ফার্মার অ্যান্ড আস্কড, পড়ে রয়েছে কি আদালতে, ইন দ্য কোর্ট, এভাবেও বলতে পারো। তাহলে আমরা কেটে কেটে বলি, যেটা বেশি ভালো হবে। কেটে কেটে বললে আমরা এই অংশটাতে দেখো ক্রিয়াপদ নেই, তাহলে বলবো আদালতে মহাজন এক মস্ত উকিল এনেছিল। দ্য মানি লেন্ডার ব্রট আ ফেমাস লয়ার টু দ্য কোর্ট। দ্য লয়ার স্কোল্ডেড দ্য ফার্মার অ্যান্ড আস্কড। দ্য লয়ার স্কোল্ডেড দ্য ফার্মার অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলো। তোমার যেটা সুবিধা তুমি সেভাবে বলবে। দেখো, তুমি 7 বছর আগে 500 টাকা কর্জ নিয়েছিলে। ডিড ইউ বড়ো, তুমি কি নিয়েছিলে? ডিড ইউ বড়ো 7 years ago? চাষা তার মুখের দিকে চেয়ে বলল। এই যে চেয়ে, তার মানে চাষা তার মুখের দিকে চাইলো, তাকালো এবং বলল। দ্য ফার্মার লুকড অ্যাট হিজ ফেস বা লুকড অ্যাট হিম অ্যান্ড সেড ব্যা। উকিল বলল। দ্য লয়ার সেড খবরদার, শাট আপ, বল নিয়েছিলি কি না? টেল আস, ডিড ইউ টেক অর নট? চাষা বলল ব্যা, ওকে যা বলতে বলেছে। দ্য ফার্মার সেড ব্যা। উকিল বলল হুজুর। দ্য লয়ার সেড মিলর্ড, মাইলর্ড, যেভাবে বিচারককে সম্বোধন করা হয়। আসামির বেয়াদবি দেখুন। লুক অ্যাট দ্য বিহেভিয়ার অব দ্য কনভিক্ট। এখানে যেহেতু খুনি ফাঁসির আসামি নয়, সেহেতু অ্যাকিউজড বলতে পারি। লুক অ্যাট দ্য বিহেভিয়ার অব দ্য অ্যাকিউজড অব দ্য কনভিক্ট। হাকিম রেগে বললেন। তাহলে রেগে আবার একার দেওয়া আছে, তার মানে হাকিম রেগে গিয়ে বললেন। দুরকম ভাবে বলতে পারি, দ্য জাজ অথবা হাকিম। হাকিম সেড অ্যাংরিলি, উল্টো দিকে তো সেড অ্যাংরিলি, অথবা দ্য হাকিম গট অ্যাংরি অ্যান্ড সেড, আগেরটাই সহজ। ফের যদি অমন করিস, ইফ ইউ ডু দ্যাট এগেন, তোকে আমি ফাটকে দেব। এই ফাটকে মানে কি? মানে জেলে ভরে দেব, হাজতে। আই উইল সেন্ড ইউ টু জেল। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল। তো আবার দেখো, ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল। দ্য ফার্মার ওয়াজ গ্রেটলি স্কেয়ার্ড অ্যান্ড ক্রাইড, এবং ক্রাইড মানে কাঁদতে কাঁদতে বলল বা কাঁদলো। ব্যা ব্যা। হাকিম বললেন, হাকিম সেড, লোকটা পাগল নাকি? ইজ দ্য ম্যান ম্যাড? ইজ দ্য ম্যান ক্রেজি? ম্যাড। তখন চাষার উকিল বলে উঠল। দেন দ্য ফার্মার্স লয়ার সেড। দেন দ্য ফার্মার্স লয়ার স্টুড আপ অ্যান্ড সেড, হুজুর, স্যার, মাই লর্ড, ও কি আজকের পাগল? ইজ হি আ ম্যাড অফ টুডে? ও বহুকালের পাগল। হি ইজ ম্যাড ফর আ লং টাইম, ফর মেনি ইয়ার্স।
জন্মে অবধি পাগল। হি ইজ আ বর্ন ম্যাড, হি ইজ আ ম্যাড সিন্স বার্থ। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ডাজ হি হ্যাভ এনি ইন্টেলিজেন্স অর নলেজ? ও আবার কর্জ নেবে কি? কর্জ মানে ধার। হাউ ক্যান হি বড় মানি? ও কিভাবে ধার নিতে পারে? একই তো থাকলো মানেটা। ও কি কখনো খত লিখতে পারে? খত লেখা মানে চিঠি লেখা, একে খত বলা হয়। আবার খত মানে সই করাও বোঝায়। তোমরা আমাকে একটু কমেন্টে বলবে তো খত কথাটার আসলে মানেটা কি হওয়া উচিত? আমারও জানার খুব আগ্রহ আছে। ও কি কখনো খত লিখতে পারে নাকি? ক্যান হি রাইট আ লেটার, অথবা ক্যান হি সাইন হিজ নেম? আর পাগলের খত লিখলেই বাকি। অ্যান্ড আ ম্যাডস লেটার মেক্স নো সেন্স। দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। লুক হোয়াট দিস পুয়ার মানি লেন্ডার হ্যাজ ডান। দেখুন তো এই হতভাগ্য মহাজনটা কি করেছে। মানেই তো সেটা বলতে চাইছি, তার কাণ্ডটা দেখুন তো। মানে দেখুন ও কি করেছে। ইচ্ছে করে, জেনে শুনে, ডেলিভারেটলি, ইন্টেনশনালি পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। ইন্টেনশনালি, ডেলিভারেটলি হি ওয়ান্টস টু চিট দ্য ম্যাড, ডিসিভ দ্য ম্যাড। ডিসিভ মানে প্রতারণা করা। আরে ওর কি মাথা ঠিক আছে? ইজ হি ওকে? ইজ হি নর্মাল? ও কি স্বাভাবিক? মাথার ঠিক আছে মানে কি? ও কি স্বাভাবিক? ও কি সুস্থ? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে। দে সেড পুট আ থাম ইমপ্রেশন হেয়ার। টিপসই দেওয়া, থাম ইমপ্রেশন। পুট ইওর থাম ইমপ্রেশন হেয়ার। এখানে তোর টিপ দে। পাগল কি জানে? ডাজ দ্য ম্যাড নো? সে অমনি টিপ দিয়েছে। হি পুট হিজ থাম ইমপ্রেশন। এই তো ব্যাপার। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ম্যাটার। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল। বোথ দ্য লয়ার্স বিগ্যান টু ফাইট, বিগ্যান টু কোয়ার্ল। দুই উকিলের ঝগড়া বেঁধে গেল, মানে দুই উকিল। দেখো এখানে সাবজেক্ট ভার্বের সমস্যা আছে। বেঁধে গেল মানে ঝগড়া করা শুরু করলো। একটুখানি ঘুরিয়ে নিতে হবে বাংলাটা। তা কে শুরু করলো? দুই উকিল। দ্য টু লয়ার্স শুরু করলো, স্টার্টেড টু ফাইট, টু কোয়ার্ল, ঝগড়া শুরু করলো। এইভাবে বাংলাটাকে সহজ করে নিলেই ইংরাজিটা খুব সহজ হবে। আর এটা অভ্যাসের ব্যাপার, তুমি যত করবে তত তাড়াতাড়ি পারবে, পরে কোনো হেডেকই হবে না। হাকিম খানিক শুনে টুনে বললেন। হাকিম লিসেন্ড টু দেম আ লিটিল, ওদের কথা একটু শুনলেন। অ্যান্ড সেড, এবং বললেন, মোকদ্দমা ডিসমিস, দ্য কেস ইজ ডিসমিসড, দ্য কেস ইজ ডিসমিসড। এর পরের ঘটনাটা কি? এটা আমি এতক্ষণ যেভাবে তোমাদের করে দেখালাম, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা দেখতে পাবে স্ক্রিনে এক্ষুনি পরের অংশটুকু। সেটা দেখে তোমরা নিজেরা ট্রান্সলেট করবে। যদি ইচ্ছে হয় কমেন্টে আমার কাছে লিখে দেখাবে, আমিও দেখতে চাই। অথবা কাউকে দিয়ে তোমরা চেক করিয়ে নেবে। আমি যেভাবে বললাম এইভাবে ট্রান্সলেশন মাঝে মাঝেই যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, রেগুলার করলে তো কথাই নেই। ইংরাজি তুমি খুব দ্রুত শিখবে, যেমন বলতেও পারবে তেমন। স্পোকেন ইংলিশ তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। এই রকম ট্রান্সলেশন সংক্রান্ত বা স্পোকেন ইংলিশ সংক্রান্ত ক্লাস আরও ক্রমশ আসতে থাকবে। তোমরা ট্রান্সলেশন কিভাবে করতে হয় এর গোড়ার কথা যদি না জেনে থাকো, সেই ভিডিওটা যদি না জেনে থাকো, আমি আই বাটনেও লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। অনেকে বলছো স্যার লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে, তোমরা ফুল স্ক্রিন করে নাও, তাহলেই লেখাটা দেখতে পাবে। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবে, কমেন্ট দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আপনি যদি অভিভাবক বা অভিভাবিকা হন, ঠিক এই পদ্ধতিতে ছোট্ট ছোট্ট সেন্টেন্স, গল্প সহজ পাঠ থেকেও নিতে পারেন।
আপনার বাড়ির বাচ্চাদের শেখান, আপনিও পারবেন, আপনার বাচ্চাও শিখবে। এইভাবে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের আমরা ইংরাজিতে দক্ষ করে তুলব। আর আপনারও যদি স্পোকেন ইংলিশ শেখার প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা ফলো করবেন অবশ্যই। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।